হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 রায়ান মার্টিনের মডেল সেট 5 দেখব। ওকে, তো মডেল সেট 5 এর সেকশন এর নিউমেরিক্যালসগুলো দেখো। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি বলছে, সেটা হচ্ছে তোমার 2 নম্বরের কোশ্চেনটা বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের হিমাঙ্ক মানে একদম লোয়েস্ট টেম্পারেচার, যেটা মানে হিমাঙ্ক, সেটা কত 0.5 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক বলছে 101 ডিগ্রি সেলসিয়াস। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আমি, যেরকম জলের কথা যদি বলি আমরা, জলের ক্ষেত্রে কি হয়, লোয়েস্ট টেম্পারেচার হয়ে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং হাইয়েস্ট টেম্পারেচার হয়ে থাকে 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা বলি। ওকে, মানে স্কেল চেঞ্জ হলে পরে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে থাকে, মানে লোয়ার স্কেল এবং যে আপার স্কেল এগুলো চেঞ্জ হয়। সো আমি যেহেতু সেলসিয়াস স্কেলের কথা বলছি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার লোয়ার স্কেলের ভ্যালু আর আপার স্কেলের ভ্যালু হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। বাট এখানে বলছে একটা মানে এরার রয়েছে একটা থার্মোমিটারে, সেই এরারপূর্ণ যে থার্মোমিটার তার লোয়ার স্কেলের যে টেম্পারেচার সেটা বলছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি নয়, মানে জাস্ট 0.5 ডিগ্রি। ওকে, এখানে কোনো স্কেল মানে কোন স্কেল সেটা কিন্তু বলেনি, সেটা ফারেনহাইট স্কেল না কেলভিন স্কেল কিছু বলেনি, জাস্ট এত ডিগ্রি। ঠিক আছে, আর স্ফুটনাঙ্ক বলে দিচ্ছে এত ডিগ্রি, অসুবিধা নেই। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই থার্মোমিটারের পাঠ কত হবে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ওকে, দেখো ভালো করে বুঝে নাও কি বলছে। সো কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ, তাহলে যে কোনো স্কেলের ক্ষেত্রে যখন আমরা ফর্মুলা লিখবো সেটা কেমন হয়ে থাকে বলো তো। ধরো আমি বলছি এই যে এখানে বলেছে না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই থার্মোমিটারের পাঠ কত হবে। আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি সেই থার্মোমিটারের পাঠ হবে টি ডিগ্রি। ওকে, এত তোমার পাঠ হবে, তাহলে আমি ধরলাম লেট টি হচ্ছে তোমার কি, সে থার্মোমিটারের পাঠ হবে, রাইট, থার্মোমিটারের পাঠ হবে, মিটারের পাঠ। ওকে, তাহলে যে ফর্মুলাটা হয়ে থাকে দেখো, টি স্কেল হবে, মানে টি এখানে টি স্কেল। ওকে, তাহলে টি মাইনাস লোয়ার স্কেলের ভ্যালু কত বলে দিয়েছে 0.5 ডিভাইডেড বাই আপার স্কেলের ভ্যালু মাইনাস লোয়ার স্কেলের ভ্যালু ইকুয়াল টু, তোমাকে দেখো বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না, তাহলে সেলসিয়াস স্কেলের ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে। তাহলে এখানে তুমি লিখবে c/5 লিখি আমরা, বা তুমি 5 বলছি, সরি 100 হবে, কারণ জিনিসটা কেমন হবে এরকম হবে, তুমি এরকম লিখতে পারো সি, যেহেতু সেলসিয়াস স্কেলের কথা বলেছে সুতরাং সি মাইনাস লোয়ার স্কেলের ভ্যালু কত সেলসিয়াস স্কেলে আমি এখনই বললাম 0, রাইট, ডিভাইডেড বাই আপার স্কেলের ভ্যালু কত হয় 100 হয়, লোয়ার স্কেলের ভ্যালু কত হয় 0 হয়। তাহলে এইটা হচ্ছে তোমার কি ফর্মুলাটা লেখার স্টাইল, যে কোনো স্কেলের ক্ষেত্রেই তুমি এইভাবে লিখবে। ওকে, মানে যে স্কেল বলছে সেই স্কেলের পার্ট মাইনাস লোয়ার স্কেল ডিভাইডেড বাই আপার স্কেল আর লোয়ার স্কেলের মধ্যে পার্থক্যটা, ওকে, বা ডিফারেন্সটা, এখানেও সেটাই লিখেছি আমরা। তুমি কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন জানতে চাও, তাহলে শুধুমাত্র তোমাকে জানতে হবে আপার স্কেলের ভ্যালু এবং লোয়ার স্কেলের ভ্যালু, তাহলে তুমি কিন্তু রিলেশন বের করতে পারবে। ওকে, এগুলো থার্মোমিটার যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে বোঝানো রয়েছে। ওকে, আমি কিন্তু একটা ওয়ান শটে সব প্রবলেম করে দিয়েছিলাম, সো তোমরা কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, ওইখানে কিন্তু অনেক কনসেপ্ট আমি ডিসকাস করেছিলাম। ওকে, সো এখানে দেখো তাহলে তুমি কি করবে, এই সি এর ভ্যালুটা পুট করে দেবে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে টি মাইনাস 0.5 ডিভাইডেড বাই 101 মাইনাস 0.5 ইকুয়াল টু সি বাই 100, সি এর মানে আমি কত বললাম এখনই 30 বললাম, সুতরাং 30/100। এখান থেকে ভাই তুমি টি এর ভ্যালু বের করে নাও, কথাটা বুঝতে পারলে। তাহলে টি এর ভ্যালু বের করে নিলে কত হবে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে তুমি টি এর ভ্যালুটা ক্যালকুলেট করবে। টি এর ভ্যালুটা ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা আসবে তোমরা নিশ্চয়ই করতে পারবে এটা ক্যালকুলেশন করলে পরে অ্যান্সারটা আসে অ্যাপ্রক্সিমেট 30.65 ডিগ্রি। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা নিশ্চয়ই করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট
টেকনিকটা কি, সেই টেকনিকটা তোমাকে জানতে হবে, সেই টেকনিকটা হচ্ছে তোমার এইটা। ওকে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ এটা অথবাটা বলছে একটি সরু অনুভূমিক কাচের নলের দুই প্রান্তের মুখে একটা 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সাবান বুদবুদ তৈরি হয়। এখানে সাবান বুদবুদ বলেছে, তাহলে সাবান বুদবুদের জন্য যে মানে এক্সেস প্রেসার হয়ে থাকে সেই ফর্মুলাটা কি 40/r। ওকে, 40 হয় কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে থাকে, কারণ দুটো সারফেস থাকে, একটা ইনার সারফেস একটা আউটার সারফেস। সাবানের যদি দেখো তুমি ইনার সারফেস একটা আউটার সারফেস হয়ে থাকে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 40/r হয়ে থাকে। ওকে, বলছে নলটির দুই প্রান্তে চাপের পার্থক্য নির্ণয় করো। মানে কোশ্চেনটা কি বলেছে ভালো করে বোঝো। সো অথবার কোশ্চেন, মানে এরকম একটা নল রয়েছে, রাইট? বলছে এইখানে একটা সাবানের বুদবুদ তৈরি হয়েছে আর এইখানে একটা সাবানের বুদবুদ তৈরি হয়েছে। ওকে, ধরলাম এর ব্যাসার্ধ একটা রয়েছে আর এর একটা ব্যাসার্ধ রয়েছে। ওকে, তাহলে এর জন্য এক্সেস প্রেসার কতখানি হবে সেটা দেখবে তুমি, সেটা সাপোজ P1, আর এর জন্য এক্সেস প্রেসার কতখানি হবে সেটা সাপোজ তুমি দেখবে P2। বাট আমাদের বের করতে বলা হচ্ছে প্রেসারের ডিফারেন্স, বুঝতে পারলে? তাহলে এর রেডিয়াসটা আমি ধরছি সাপোজ R1 আর এর রেডিয়াসটা আমি ধরছি সাপোজ R2। ওকে, তাহলে এই R1 এর ভ্যালুটা আমি বলছি এটা কম ধরেছি, বড় যা একটা ধরো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, 6 সেন্টিমিটার ধরো আর এটা তোমার 10 সেন্টিমিটার, তাই তো বলেছে না? 10 আর 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো, তাহলে তুমি এই ফর্মটা জানো তুমি কি হয় বলো, 40/r1 হবে এটা, কারণ টিটা কি সারফেস টেনশন, এখানেও 40/r2 হবে, তাই না? দেখো এই যে ফর্মুলাটা যে প্রেসার ইকুয়াল টু লিখছি আমি 40/r, এখানে একটুখানি ভালো করে দেখো, যদি রেডিয়াসটা বেশি হয় তাহলে পি এর মানটা কম হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রেডিয়াস বেশি হলে পরে প্রেসারটা কম হবে, রেডিয়াসটা যদি কম হয়ে থাকে প্রেসারটা কি বেশি হবে, বুঝতে পারলে? তাহলে এইখানের প্রেসারটা বেশি, এখানে প্রেসারটা কম, কেন? কারণ তুমি দেখতেই পাচ্ছ এটা রেডিয়াসটা কি কম, রেডিয়াসটা যেহেতু কম তাই প্রেসারটা এখানে বেশি, বাট এখানে রেডিয়াসটা বেশি সো প্রেসারটা কম, তাই না? তাহলে চাপের পার্থক্য তুমি বের করবে, সুতরাং প্রেসার ডিফারেন্স, তাহলে পি ইকুয়াল তুমি কি লিখবে, যেহেতু এর প্রেসারটা বেশি মানে P1 ইজ গ্রেটার দ্যান P2, রাইট? P1 ইজ গ্রেটার দ্যান P2, কারণ রেডিয়াস থেকে আমরা বলতেই পারছি এটা। তাহলে প্রেসারের ডিফারেন্স কত হবে বাবা, P1 মাইনাস P2। ওকে, তাহলে 40/r1 মাইনাস 40/r2। এবার R1 R2 ভ্যালু তোমাকে বলে দিয়েছে, তুমি পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। সুতরাং 40 রাখলাম, এখানে 1/r1 6 ধরলাম আর R2 আমি 10 ধরলাম। ওকে, তাহলে এটাকে লসাগু করলে কত আসবে বলো, এটা তোমার 30 হবে, এটা 5 হবে আর এটা তোমার 3 হবে, তাহলে 2, রাইট? তাহলে 4 ইন্টু টি 2/30 মানে 15 লিখতে পারো তুমি। এবার ভ্যালুগুলো সব পুট করে দাও, সুতরাং পি ইকুয়াল তুমি বলবে যে 4 ইন্টু টি, টি এর ভ্যালু কত বলেছে বাবা, 30 ডাইন পার সেন্টিমিটার, 30 ডিভাইডেড বাই 15, তাহলে কাটাকাটি করলে 2 হবে। তাহলে সুতরাং তুমি বলবে যে প্রেসার মানে প্রেসার ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে কাটাকাটি করলে এটা 2, 4 দুগুণে 8, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস সিস্টেমে, বুঝতে পারলে? এটা তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোয়েশ্চেন, কিছুই না, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাও। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 দাগের অথবা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ মানে আরএমএস ভ্যালু, সিম্পল কথা আরএমএস ভ্যালু নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন এটা, টেম্পারেচার বলে দিয়েছে, আরএমএস বেগ তোমাকে বের করতে হবে। তাহলে 4 অথবা কোশ্চেন 4 তার অথবা, বুঝেছো? তাহলে আরএমএস ভ্যালু VRMS, তার ফর্মুলা কি হয় বলো তো, √3kT/m হয়ে থাকে, রাইট? তাহলে এখানে অক্সিজেন গ্যাস বলেছে ফর O2,
বাট 1 মোল অক্সিজেন গ্যাস ধরে নিচ্ছি আমি, কারণ দেখবে তুমি যে 8টা এখানে রেডিয়াসটা বলে দিয়েছে, রেডিয়াস নয় সরি, গ্যাস কনস্ট্যান্ট তার ভ্যালু এখানে তোমাকে বলে দিয়েছে। দেখো কি বলেছে ভ্যালুটা, দেখো অনেক কিছু বুঝতে পারো এখান থেকে। 8.3 × 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে মোল মানে 1 মোল, রাইট। তাহলে এখান থেকে মানে যেহেতু কিছু বলে নেই, তাহলে তুমি বলবে যে অক্সিজেনটা কি 1 মোল অক্সিজেন গ্যাস রয়েছে, ওকে 1 মোল অক্সিজেন গ্যাস। তাহলে আর এর ভ্যালুটা তুমি লিখে নাও 8.3 × 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে। তাহলে এটা তুমি কি কনসিডার করছো, 1 মোল কনসিডার করছো। এবার আমাকে একটা কথা বলো, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কতখানি হবে? তাহলে অক্সিজেন গ্যাস এর ক্ষেত্রে আণবিক ভর কত হয়ে থাকে, 16 হয়, বাট O2 বলছো তুমি, তাহলে 16 × 2 লিখবে, তার মানে 32 গ্রাম, রাইট। তাহলে এটা তার কি আণবিক ভর, মানে 1 মোলে ভর হচ্ছে তোমার 32 গ্রাম, বুঝতে পারলে? তাহলে এটাই তোমার স্মল এম এর ভ্যালু এখানটা, ওকে। যেহেতু 1 মোল বলে দিয়েছে তাই তুমি এটা লিখবে, ফাইন, অসুবিধা নেই। বাট এই রিলেশনটাকে আমরা এরকমও লিখতে পারি, যেহেতু 1 মোল গ্যাসের ক্ষেত্রে কথা বলছি আমরা, তাহলে 3RT/m, ওকে 3RT/m এটাও লিখতে পারি আমরা, মানে এম বলতে এখানে ক্যাপিটাল এম করে দাও, মোলার মাস করে দাও, বুঝতে পারলে? এইবার এইখানটায় তুমি কি করো, ভ্যালুগুলো সব পুট করে দাও। সুতরাং √3 যেহেতু 1 মোলের কথা বলছি আমরা, তাই এখানে সব কি 3RT/m এরকম লিখতে পারি আমরা 1 মোলের জন্য। ক্লিয়ার হয়েছে? ওকে। এখানে আর এর ভ্যালু কত বলেছে, 8.3 × 10⁷, রাইট, ইন্টু টি 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি তোমাকে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, বাট সেলসিয়াস থেকে আমরা কেলভিনে চলে আসবো, তাহলে কি করব, 273 যোগ করব, এত কেলভিন। এই ভ্যালু কত আসছে বাবা, 300 কেলভিন, বুঝতে পারলে? তাহলে টি এর ভ্যালু কত, 300 কেলভিন। তাহলে এখানে তুমি পুট করে দাও, সুতরাং 300 ডিভাইডেড বাই এম কত বলেছে দেখো, 32 গ্রাম বলে দিয়েছে। এটাকে তুমি সিম্পলিফাই করো, তোমার ভেলোসিটি চলে আসবে। বাট ভেলোসিটির যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু অবশ্যই সেন্টিমিটার/সেকেন্ডে আসবে, কারণ এগুলো সবই কি সিজিএস সিস্টেমে তুমি করেছো, বুঝতে পারলে? এটার ভ্যালু কত আসছে একটু ক্যালকুলেশন করে দেখি আমি। আচ্ছা সরি, √3 × 8.3 × 10⁻⁻7, না সরি 7 ইন্টু 300 ভাজিত 32, এরকম একটা ভ্যালু তুমি পাচ্ছ। কত, 48,315 পয়েন্ট সামথিং, সাপোজ 4 ধরলাম, ঠিক আছে, মানে 37 রয়েছে, 4 ধরলাম আমি। তাহলে এখান থেকে তুমি সেন্টিমিটার থেকে মিটার আসতে পারো, কারণ কি 1 মিটার ইকুয়াল টু তুমি জানো 100 সেন্টিমিটার। সুতরাং 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার। তোমাদের আনসারটা আমি দেখলাম যে মিটারে দেওয়া আছে, তাহলে সুতরাং তুমি বলতে পারো যে VRMS। তোমাকে যদি বলে যে মিটার এককে লেখো, তাহলে মিটার এককে লিখবে, বা তুমি এখানে আনসার রাখতে পারো, কোনো অসুবিধা নেই যদি কিছু না বলে থাকে। হ্যাঁ, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 48,315.4, 100 দিয়ে ভাগ করছো মানে 100 মিটার/সেকেন্ড। তাহলে 2 ঘর আগে দশমিক চলে আসবে, সুতরাং 483.15 মিটার/সেকেন্ড। এটাই তোমার কি আরএমএস ভ্যালু, ওকে। তাহলে গ্যাস অণুগুলোর এটাই কি আরএমএস ভ্যালু, মানে ভেলোসিটির আরএমএস ভ্যালু, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, 5 দাগের অথবা একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিংয়ের নিচে বলছে এম ভর ঝোলালে পর্যায়কাল যা হয়, ধরলাম পর্যায়কাল ক্যাপিটাল টি হয়, বলছে অতিরিক্ত আরও স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল তার টি মানে এন গুণ হয়ে থাকে, তাহলে টি প্রাইম, তাহলে টি প্রাইম ইকুয়াল টু এন ইন্টু টি, এটা তোমাকে বলে দিয়েছে, বুঝতে পারলে? যখন এম ভর ঝোলানো ছিল তখন তার টাইম পিরিয়ড সাপোজ আমি কনসিডার করলাম ক্যাপিটাল টি। এবার বলছে অতিরিক্ত আরও স্মল এম ভর তুমি যোগ করেছো, তার মানে কি এখন হয়ে গেছে এম প্লাস স্মল এম, এতখানি ভর হয়ে গেছে। তাহলে এটার জন্য পর্যায়কাল যা হবে সেটা কি বলছে, পর্যায়কাল হয়
তার এন গুণ, মানে এইটার এন গুণ, বুঝতে পারলে? তাহলে টি প্রাইম ইকুয়াল টু এন ইন্টু টি। তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম এর অনুপাত করতে সেটা আমাদের বের করতে হবে। একদম ইজি কোয়েশ্চেন, অথবা 5 দাগের অথবা কোয়েশ্চেন 5 অথবা। ওকে, তাহলে এরকম রয়েছে, আমি যদি ছবিটা দেখাই তোমাদের, এরকম একটা স্প্রিং রয়েছে, এইখানে একটা মাস কানেক্ট হয়ে আছে। ওকে, এই ক্যাপিটাল এম এটা ধরলাম, স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরছি কে। তাহলে টাইম পিরিয়ড কি হয় বলো? ওমেগা কত হয়? ওমেগা স্কোয়ারে ভ্যালু তোমরা জানো না, এরকম কে বাই এম হয়ে থাকে। তাহলে ওমেগা কত লিখবে তুমি? √12 কে বাই এম, রাইট? যেহেতু ওমেগা তুমি জানো, তাহলে তুমি এখান থেকে টাইম পিরিয়ড বের করতে পারবে, কারণ টাইম পিরিয়ড কি বলে? 2π বাই ওমেগা, রাইট? তাহলে ওমেগাটা দেখো নিচে রয়েছে, তাহলে তুমি এটা লিখতেই পারো, ভ্যালুটা যদি পুট করো তাহলে √m/k এরকম আসবে। এটা তোমার টাইম পিরিয়ড, তোমার কি বলতো? এটা টাইম পিরিয়ড। ওকে, ফাইন, বুঝলাম। এইবার তাহলে এখানে এমটা আমি ধরছি ক্যাপিটাল এম, এটা মনে করো এই কেসটার জন্য করলাম, সুতরাং এটা ক্যাপিটাল এম করে দাও, এখানে মাসটাকে তুমি ক্যাপিটাল এম করে দাও। ওকে, কারণ নাহলে দুটোর সাথে কনফিউশন হয়ে যাবে, একটা স্মল এম একটা ক্যাপিটাল এম বলে দিয়েছে। তাহলে এইটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। এবার সেকেন্ড কেসে তুমি কি করেছো দেখো, একটা এক্সট্রা মাস তুমি কানেক্ট করে দিয়েছো, মানে এই রকম এই স্প্রিংটা ছিল তো, এইখানে তুমি এই ভরটা ছিল ক্যাপিটাল এম, এর সাথে তুমি আরেকটা ছোট একটা ভর তুমি কানেক্ট করে দিয়েছো, টোটালটা একসাথে লিখতে পারতে অসুবিধা নেই। তাহলে তার মাস হয়ে গেল ক্যাপিটাল এম প্লাস স্মল এম, স্মল এমটা তুমি এক্সট্রা অ্যাড করেছো, বাট স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু কেই থাকছে। তাহলে এর জন্য টাইম পিরিয়ড আমি সাপোজ কনসিডার করছি টি প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু 2π ইন্টু √12 কি হয় দেখো তো? মাস বাই কে হয়ে থাকে। তাহলে এখানে মাস কত বাবা? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কে, বুঝতে পারলে? এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। এবার শর্তানুসারে, মানে তোমাদের কোশ্চেনে কি বলেছে নাও, কোশ্চেনে বলেছে টি প্রাইম ইকুয়াল টু এন ইন্টু টি। ভাই টি প্রাইমের ভ্যালুও জানো, টি এর ভ্যালুও জানো, পুট করে দাও 2π ইন্টু √12 এম প্লাস ক্যাপিটাল এম প্লাস ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কে ইকুয়াল টু, হ্যাঁ, এখানে এন ইন্টু টি, টি মানে কত বলো? 2π ইন্টু √12 ক্যাপিটাল এম বাই কে। দেখো এখানে 2π ক্যান্সেল হবে, এইখানে √k রয়েছে, এইখানে √k রয়েছে, কেটে গেল। আলটিমেট এখানে কি পড়ে থাকছে দেখো তো? √12 এটা পড়ে থাকছে, মানে আমি একটা লাইন বেশি করে করি, এম প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল টু এন ইন্টু √ ক্যাপিটাল এম। বোথ সাইড দিয়ে ভাই হোল স্কোয়ার করে দাও, যদি হোল স্কোয়ার করে তাহলে কি থাকবে এখানে পরে? এম প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম, রাইট? এখান থেকে এই ব্যাটাটাকে ডান দিকে নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? এন স্কোয়ার ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এম, তাহলে এম যদি তুমি কমন নাও পড়ে থাকবে এন স্কোয়ার মাইনাস 1, রাইট? তাহলে এটা স্মল এম ইকুয়াল টু তুমি পাচ্ছ। তোমার দেখো বের করতে বলেছে স্মল এম বাই ক্যাপিটাল এম এর অনুপাত, তাহলে এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তাই না? তাহলে অনুপাত ফর্মে যদি তুমি লেখো, তাহলে এম ইস টু ক্যাপিটাল এম ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1 ইস টু 1, এইটা তোমার আনসার, বুঝতে পারলে? দেখো এটাই তোমাকে জানতে চাইছে যে এম ইস টু ক্যাপিটাল এম, আনসারটা দেখে নাও, এই যে তোমার আনসার, বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। আজকে সেকশন এটাই থাকুক, নেক্সট দিন আমি সেকশন বি আর সেকশন সিটা করে দেবো। আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুমোতে হবে আমাকে আর কি, কালকে সকালে উঠতে হবে। ওকে, সো আমি তার জন্য পুরোটা করতে পারছি না, তাহলে পরে আমি পুরোটা শেষ করে দিতাম। সো ঠিক আছে, আমি খুবই তাড়াতাড়ি সবগুলো করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এক্সাম চলে এসেছে। ওকে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো ঠিকঠাক করে বুঝতে পারছো কি পারছো না। কমেন্ট করলে অনেকটা আগ্রহ বাড়ে ভিডিও করা, বুঝতেই পারছো। লাইক করবে অনেক অনেক বেশি করে, তোমরা সবাই লাইক করো, প্রত্যেকে লাইক করো, লাইক করলে ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়। ওকে, আর
তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো, সবার সাথে শেয়ার করে দাও, যার যার দরকার তাদের সঙ্গে শেয়ার করো, যদি কিছু কাজে আসতে পারে খুব ভালো লাগবে আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।